নাক পাশ বলে একটা কথা আছে। আজকের এপিসোডে এই নাক পাশ কথাটা দিয়ে কেন শুরু করলাম, ধরুন যদি একটু পৌরাণিক গল্পের মতো করে ভাবি যে মহিষাসুর বধের সময় এই মহিষাসুর এমন এক মায়াবী রাক্ষস ছিলেন যে মুহুর্মুহুর তার রূপ বদল করছিলেন এবং প্রায় স্বর্গপুরী যেটা বলা হয় তাদের নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছিলেন। যদি সুর এবং অসুরের এই দ্বন্দ্ব বা যুদ্ধের কথা বলি, তাহলে এই অসুর এই মানে খারাপ অংশটা যদি ধরি, তাহলে চতুর্দিকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাস্তানাবুদ তছনছ করে ছেড়ে দিচ্ছিলেন এই মহিষাসুর। আমি খুব মোটা মোটা অর্থের ব্যাপারটাকে বলছি, কারণ আসল কথাটা এপিসোডে বলবো আসল জায়গায়। সেটা কি, তখন দেবতারা একক একক ভাবে যখন তার সাথে পেরে উঠছেন না, তখন আবির্ভাব ঘটে বা পৌরাণিক বিভিন্ন বিতর্ক বা বিভিন্ন মতে বলা যায় মা মহামায়া, মা দুর্গার সৃষ্টি হয় এবং সমস্ত দেবতারা তাকে বিভিন্ন রণসজ্জায় সজ্জিত করেন। অবশেষে সেই সামগ্রিক এফেক্টে মহিষাসুর বধ হয়। তার নাগপাশ কথাটা শুরু করেছিলাম এই কারণে যে এবার মনে হচ্ছে চারপাশটা সমস্ত দেখে নাগপাশ এবং সেই নাগপাশ ক্রমশ শক্ত হচ্ছে। যত ছাড়ানোর চেষ্টা করছে তত সেই নাগপাশ বা বাঁধন তত বেশি আষ্টে পিষ্টে চেপে ধরছে। কাকে? সরকারকে, এই রাজ্য সরকারকে। যদি থিওরিটিক্যালি ধরেন, বেশ কয়েকটা খবর, মানে এত খবর পরপর ঘটে যাচ্ছে যে অনেক খবর আর একটার পিছনে পড়ে চেপে যাচ্ছে, যদিও প্রত্যেকটা খবরই খুব খুব ইম্পর্টেন্ট যদি ভেবে দেখা হয়। চলুন সেটা একটু সংক্ষেপে জেনে নিই। নমস্কার, মানুষের ভাষায় সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। রাস্তা ঘাট, হাট মাঠ ঘাটে মানুষ যেগুলো বলছে, কি বলছে দেখুন। এই যে আগুন লাগলো আনন্দপুরের এই জায়গাটাতে, এই আগুন লাগার পরে একটা মারাত্মক যে ঘটনা ঘটলো এবং তার যে প্রচুর ক্ষয়ক্ষতি, মানে জীবনহানির দিক থেকে, সেরকমটা কিন্তু খুব রেয়ার ইদানিং কালের মধ্যে। যদিও খুব রিসেন্ট টাইমে এই কলকাতাতেই আরো বেশ কয়েকটি আগুন লেগেছে এবং তাতে মানে একদম হতাহতের ঘটনা ঘটেছে। এটা গেল একটা। ওদিকে চলুন, এসআইআর চলছে। এসআইআর নিয়ে যে প্রাইমারি যে নামের বিযুক্তিটা ঘটেছে, সেটাই একটা বিপুল। এবং সেটা যদি বিধানসভাগত দিক থেকে দেখতে হয়, তাহলে সেটা এমন এমন বিধানসভায় এমন এমন পরিমাণে নাম অলরেডি বাদ গেছে, সেটা শাসকের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে আসুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিংটা এখন চলছে, এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও আগামীতে কি দাঁড়াবে কেউ জানে না। তারপরে আসুন, এর মধ্যে ঘটে গেল ইডি রেড। কোথায়? আমি এর আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে একটি রাজনৈতিক দল, যেটাকে নেন্দুকেরা বলছে যে সেটা ইভেন এই রাজ্য সরকারেরও মস্তিষ্ক হিসেবে কাজ করছিল, দ্যাট ইজ আইপ্যাক। হতেই পারে কোনো একটা সংস্থা সেই কাজ করতেই পারে, কিন্তু সেই সংস্থাতে যদি রেড হয়ে যায় এবং সেটা বিতর্কের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায় এবং সেটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায় এবং সুপ্রিম কোর্টের খুব বড় বড় অবজারভেশন হয়ে আপাতত যেটা পেন্ডিং রয়েছে, সেটা রয়েছে হিয়ারিং আবার এই আগামী 3 তারিখে। এটা আবার একটা শিরোপ্রীড়ার বিষয় এই কারণে, যেখানে ইডি স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেখানকার পার্টি করেছেন,
অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অসংখ্য অভিযোগ ইডির তরফ থেকে, এবং গত হিয়ারিংয়ে ইডির তরফে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের হিয়ারিংটা যথেষ্ট সদর্থক এবং অ্যাগ্রেসিভ বলে মনে হয়েছিল। এর সঙ্গে যোগ দিন যে জোট রাজনীতি, যে সংখ্যালঘু ভোট নিয়ে এত আলাপ আলোচনা হয় প্রত্যেকটি ভোটের আগে, এবং ওই সংখ্যালঘু ভোটের কৌশল বা ড্রিবলিং যদি বলেন, সেই হিসাব করে শেষ পর্যন্ত দেখা যায় যে ইয়েস, এই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রেই কিন্তু তফাৎটা ঘটে গেল। যেখানে গত ভোটের হিসাবে যদি দেখা যায় যে 45% ভোট তৃণমূল কংগ্রেস এবং 39.7 সম্ভবত পার্সেন্ট ভোট বিজেপির তরফে গেছে। এবং এইখানে যদি সূক্ষ্ম হিসেব করা হয়, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছে যে মাত্র 40-42 লক্ষ ভোটের তফাৎ, এই 40-42 লক্ষ ভোটের তফাৎ ঘুচে যেতে কিন্তু বেশিক্ষণ লাগে না ভোটের হিসাবে যদি ভাবা হয়, আর সেটাই কনভার্ট হতে পারে আসনে। তার কারণ অসংখ্য এমন সিট আছে যে সিটগুলোতে খুব সামান্য মার্জিনে শাসক দল তর্তফাত করেছিল গত বিধানসভাতে, এবং গত লোকসভাতে যদি বিধানসভা ভিত্তিক ফলাফল দেখা হয় সেখানে সেটা আরো বেশি প্রকট হয়েছিল। এর সঙ্গে যোগ দিন এই মানে 39 থেকে যদি 45 ধরেন, যে 6%, তার মানে এই 6% ভোট অ্যাকচুয়ালি ভোট শিফট কতটা হওয়ার দরকার? 3 অথবা 3.5%। তার কারণ কি? একটি ভোটের তফাৎ মানে, একটি ভোট একদিকে আসা মানে তফাৎ হয়ে যায় দুটো ভোটের। এটা নর্মাল একটা হিসাব, ভোটের ক্ষেত্রে এটা নর্মাল হিসাব। যদিও আমি ভোট পরিসংখ্যানবিদ নই, কিন্তু এই সমস্ত সাধারণ জিনিসগুলো সাধারণ মানুষ এখন অনেকেই জানে। তাহলে মাত্র 3.5% ভোট যদি ইধার উদার হয়ে যায়, তাহলে তফাৎ হয়ে যাবে কিন্তু 7%-এর, এবং ঠিক উল্টো দিকের যে থাকে তার ঠিক ততটাই কমে যায়। তাহলে এবার যদি এই প্রেক্ষিতে আপনি দেখেন, প্রচন্ড অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। রাস্তাঘাটে আপনারা যারা যেখানে বেরোচ্ছেন, এক সময় বাম আমলে ছিল, যখন ট্রেনে উঠলে, বাসে উঠলে, তখনকার দিনে রিক্সায় উঠলে, সব জায়গাতেই ফিস ফিস গুজগুজ, কখনো কখনো জোরে জোরে চিৎকার করেও, তখনকার পরিস্থিতিটা অবশ্য এতটা ছিল না, বিরোধী রাজনীতি, বিরোধী কথা বলবার সুযোগ পরিসর এর থেকে অনেক বড় ছিল, মানুষ এর থেকে অনেক নির্ভয়ে তখন রাস্তাঘাটে আরো বেশি কথা বলতে পারত। এই কারণে এটা প্রমাণিত সত্য, তার কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই বাম আমলেই চরম বিরোধী রাজনীতি করে বন্ধের পর বন্ধ, সিবিআই তদন্ত, এই লাগবে সেই লাগবে করে, এমনকি বিধানসভা ভাঙচুর করা, সিঙ্গুরে এই সদ্য তিনি ঘুরে আসলেন, 26 দিন মঞ্চ বাঁধা, যাকে গৌতম দেব বলতেন মাচা বেঁধে বসেছিলেন, গৌতম দেবের কথা কোট আনকোট, তাই সমস্ত তিনি ওই বাম আমলেই করতে পেরেছিলেন। আজকে যেটা বিরোধী দল, বিরোধী রাজনীতির মানুষরা করতে গেলে পদে পদে হোঁচট খাচ্ছেন, পুলিশি বাধা, পারমিশন নেই। প্রতিটি মানুষকে এখন, যেহেতু এই এই যে ফোনটা আপনারা দেখছেন, এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাওয়াতে প্রতিটি মানুষকে অনেক বেশি তারা ট্র্যাক করে, তারা কোথায় সোশ্যাল মিডিয়ায় কি করলো, অমুক করলো তমুক করলো, ফোন ট্যাপ করা, হাজার প্রযুক্তি এসে গেছে। এবং সবচেয়ে বড় কথা, বাম ফ্রন্ট যে ভুলগুলো করেছিল, তৃণমূলকে আসতে দেওয়ার একটা পরিসর দিয়ে ফেলেছিল, এনারা সেই পরিসরের একটা ছিটেও দিতে রাজি নন। তার মধ্যে থেকেই কিন্তু এই জনমত গঠন হচ্ছে। যদি আপনারা ভাবেন যে মানে পুরো ভোটের সিস্টেম একেবারে পাল্টে গেছে, তা হয়তো হয়নি, হয়তো ব্যালটের বদলে ইভিএম এসেছে এই পর্যন্ত, হয়তো এই যে প্যারামিলিটারি বা কেন্দ্রীয় বাহিনী এসে ভোটের সময় দাঁড়ায় সেটা। কিন্তু খেয়াল করুন, 2011-র ভোট প্যারামিলিটারি বা কেন্দ্রীয় বাহিনী যেটাই বলুন না কেন, তারা যতটা শক্তপোক্তভাবে করেছিল, অতীতের ভোটগুলোতে কেন্দ্রীয় বাহিনী ততটা শক্তপোক্ত এফেক্ট করেনি। এবারে যদি তার সাথে সেটা যোগ হয়, যেখানে নির্বাচন কমিশন অলরেডি একটা বলেছিল যে মাছি গলতে দেব না বুথগুলোতে, এবং তার সাথে আবার একটা ওই কি বলে
বোঝার ওপর শাকের আঁটি, এরকম পরপর আঁটি কিন্তু ওই ঝুড়িতে জমছে। কি আজকে আর একটা বিস্ফোরক বা নজিরবিহীন ঘটনা বলা যায়। সেটা কি? সেটা হচ্ছে এই নির্বাচন কমিশন ভিন রাজ্যে, অন্যান্য যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেই রাজ্যে এসআইআর করবার জন্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং হাওড়ার যে পুলিশ কমিশনারেট আছে তার সিপিকে তলব করেছেন ট্রেনিং নিয়ে সেখানে যাওয়ার জন্য, সেখানকার দায়িত্ব নেওয়ার জন্য। এটা একটা সরকারি সিস্টেমের ওপর একটা বহুত বড় বোঝা এবং চাপ বা ঘেঁটে যাওয়া যায় বলতে পারেন। এবং সেটা কিন্তু এই একই সময়কালের মধ্যে পরপর ঘটছে। একই সময়কালের মধ্যে আর কি কি পরপর ঘটছে? একটু আগাছালো হয়ে থাকা রাজ্য বিজেপি, প্রথমত তাদের ছিল না, সভাপতি ছিল না, তারপরে এই অত্যন্ত দক্ষ একজন নেতৃত্ব, শিক্ষায় দীক্ষায় বক্তৃতায় কি বলবো ভোট কৌশলে, যিনি দিল্লির ইলেকশন জিতিয়ে এখানে এসেছেন এবং তার একটা বিশাল বড় অভিজ্ঞতা রাজনীতিতে। এবং ভুলে গেলে হবে না, বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে এই বিজেপির প্রথম এমএলএ কিন্তু ওই শ্রমিক ভট্টাচার্য, কবে 2014 সময়। এবং এটাও ভুলে গেলে হবে না যে এনার যে রাজনৈতিক প্রাজ্ঞতা সারা ভারতবর্ষ খুঁজলে খুব কম আছে। সেই দক্ষ নেতৃত্ব, তার সেই নেতৃত্ব নেওয়ার পরে দলটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া, রাজ্য কমিটি গঠন করা, বিভিন্ন জায়গায় বুথ কমিটি বা ধরে নিন যে মন্ডল বলুন বা শক্তি কেন্দ্র বলুন, এগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মানুষকে গুছিয়ে বসিয়ে সাজিয়ে নেওয়া। এই নিতে নিতে আবার একটা ঘটনা, সেটা কি কেন্দ্রীয় বিজেপির ক্ষেত্রে, সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে যে জেপি নাড্ডা মহাশয় তিনি সভাপতি ছিলেন, তার টার্ম শেষ হয়ে যায় এবং সেই ফাঁকা জায়গাটায় যে অনেকেই চিৎকার করছিলেন সভাপতি কবে হবে, সভাপতি কবে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বলিষ্ঠ নেতা অমিত শাহ তিনি কি বলেছেন যে আমাদের দলে কবে সভাপতি হবে বাবু, আমাদের কথা আমাদের ওপরই ছেড়ে দাও না। কিন্তু আচমকা আশ্চর্য হয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল যদি হয় অবশ্যই বিশ্ব রাজনীতিও তার উপরে নজর রাখে। তারা কি দেখলেন? তারা দেখলেন, কল্পনা করতে পারে না অনেকে, হঠাৎ করে এই যে নীতিন নবীন মহাশয় তাকে এনে প্রথমে টেম্পোরারি কার্যনির্বাহী সভাপতি এবং তারপরে পার্মানেন্ট সভাপতি করে দিলেন। এবং দুপাশে দুজন, এক পাশে নরেন্দ্র মোদী এবং এক পাশে অমিত শাহ, এক পাশে জেপি নাড্ডা, এনারা তার চেয়ারের পাশে দাঁড়িয়ে তাকে বসিয়ে তার হাতে দায়িত্ব হ্যান্ডওভার করলেন। এবং নরেন্দ্র মোদী এই কথাটা মুখ দিয়ে বলে দেওয়া, এটা একটা বড় ভেবেচিন্তে বলা কথা, অবশ্যই ভেবেচিন্তে বলা কথা, যে কেন্দ্রে সরকারে আমি লিডার হতে পারি, এই ধরনের কথা আর কি, বাংলায় তর্জমা করলে যা থিমটা মানেটা যেটুকু দাঁড়ায়। কিন্তু ইনি দলের ক্ষেত্রে ইনি আমার বস, এইটা একটা বার্তা। এই বার্তাটা কি? এই বার্তাটা হচ্ছে যে দলের ওপরে কেউ নও বাপু, সেখানে আমি মোদি হতে পারি, সারা পৃথিবীর মানুষের কাছে আমি একটা অন্যতম কেন্দ্রীয় চরিত্র হতে পারি, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারি, জনপ্রিয়তায় আমি শীর্ষে থাকতে পারি, কিন্তু দলের সিদ্ধান্তের কাছে এই দলের সভাপতি যে সিদ্ধান্ত নেবে তিনিই বস। নরেন্দ্র মোদীও সেই কথা মেনে চলবে। এটা একটা বিরাট বড় বার্তা, একদম তলার লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত এই বার্তাটা দেওয়াটা খুব জরুরি ছিল সামগ্রিকভাবে সারা দেশে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই। কাজেই আগাছালো বিজেপি নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেল এবং দায়িত্ব পাওয়ার পরে মাত্র ৪৫ বছর বয়সের এই নবীন সভাপতি নীতিন নবীন, তিনি প্রথম ভিজিট বেছে নিলেন কোন জায়গাটাকে? পশ্চিমবঙ্গকে। এবং পশ্চিমবঙ্গের কোন জায়গাটাকে? এই দুর্গাপুর আসানসোল এই ক্ষেত্রটাতে। এবং সেই জায়গা থেকে তিনি তার কাজ শুরু করলেন। এবং আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেই সাংগঠনিক বৈঠকে
যেটা জানা যাচ্ছে যে তিনি নির্দিষ্ট বেশ কিছু রূপরেখা সেখানকার তাদের যে কর্মী বৃন্দ আছেন বা কার্যকর্তা যারা ওনারা বলেন, তাদেরকে নিয়ে নির্দিষ্ট ব্লুপ্রিন্ট, নির্দিষ্ট রূপরেখা এবং সংকেত যে গ্রিন সিগন্যালের অপেক্ষা বাংলা করছিল সেটা তিনি দিয়ে দিয়েছেন। এখান থেকে পিছু হটার জায়গা নেই, এটা খুব পরিষ্কার। এবং সেই মঞ্চে খুব লক্ষণীয় ব্যাপার ছিল, তিনি কিন্তু ওই মঞ্চটাতে বিজেপির যে একতা সেইটাকে তুলে ধরেছেন। আমি নাম করে আর বলতে চাইছি না, সব বিষয়টা আপনারা জানেন। এই একই মঞ্চ থেকে তিনি, আমি পরের এপিসোডগুলোতে সেটা জানাবো, যে এর আগের এপিসোডে আমি জানিয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা নামিয়ে ফেললো। তাহলে নরেন্দ্র মোদীর ডিজিটাল আর্মি তো রেডি, 40,000 সিএসসির কমন সার্ভিস সেন্টারের ভিএলই, ভিলেজ লেবার এন্টারপ্রেনার, তথ্য প্রযুক্তিতে তারা একদম প্রথম সারিতে। তাহলে তাদের কেন কাজে লাগানো হবে না? এবার দেখা যাক নীতিন নবীন প্রথম দিন এসেই যেটা করলেন, যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তিনি ডিজিটাল ওয়ারিয়ার প্রোগ্রামকে উদ্বোধন করলেন। পুরো মঞ্চে প্রত্যেকে মিলে দাঁড়িয়ে, তার সাথে যারা ছিলেন বাংলার সবাই মিলে সেটাকে উদ্বোধন করলেন। এবার দেখা যাক যে সেটাকে তারা কিভাবে আর কাজে লাগান। কারণ যদি রেখা গুপ্তা মহোদয়া তিনি হঠাৎ বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন দিল্লিতে, যদি অবশ্যই নির্মলা সীতারামন যখন অর্থমন্ত্রী হয়েছিলেন ওরকমই আচমকা, যদি যোগী আদিত্যনাথ, যেটা উনি নিজে বহু সাক্ষাৎকারে বলেছেন যে ওনাকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে যে এসো, এবং উনি এক বস্ত্রে গেছিলেন দিল্লিতে, উত্তরপ্রদেশে ভোটে জেতার পর উনি এক বস্ত্রে গেছিলেন, যে উনি এটা বলেছেন যে ওনার কাঁধে যে ঝুলিটা ছিল তাতে এক্সট্রা কোনো বস্ত্রও ছিল না। সেখানে ডেকে বলে দেওয়া হলো তুমি মুখ্যমন্ত্রী হও। আবার খেয়াল করুন, এই নীতিন নবীন কেউ কল্পনা করতে পারেনি, হয়তো ওনাদের পার্টির মধ্যে জানতেন, ভারতবর্ষের কটা মানুষ জানত, তাবর মানুষ কল্পনা করতে পারেনি নীতিন নবীন সে কে। এরকম ভেবে দেখলো সে বিজেপি সভাপতি হয়ে গেছে। কাজেই চমক কিন্তু অনেক বাকি এখনো। কাজেই একটি ব্যক্তিকেন্দ্রিক পার্টির সুবিধার জায়গাটা, এটা নিয়ে আমি অতীতে বহুবার বলেছি, ফার্স্ট ডিসিশন নিতে পারে। যেমন অমুক জায়গায় গন্ডগোল চাই, যাও গিয়ে ওখানটা মিটিয়ে দাও, এই করো সেই করো, এটা একটা খুব ফাস্ট ব্যাপার ঘটে। আমি এই পরিকল্পনা শুরু করবো তো কাল থেকেই শুরু করে দাও, আমার ইচ্ছা, আমি করতেই পারি, এটা খুব গতি পায় একটা দল, সেটা যেমন ঠিক। আবার উল্টো দিকে কোন রেজিমেন্টেড পার্টি, যেটা নিয়ে আমি এই মানুষের ভাষাতে কিঞ্চিত কটাক্ষও করেছিলাম যে রাজার পাগড়ি বাঁধা, কবে হবে কবে হবে, কিন্তু রেজিমেন্টেড পার্টি যদি নড়ে চড়ে বসে, সে যত দ্রুত চতুর্দিক থেকে আক্রমণ করতে পারে, সেটা আবার একজনের দুজনের পক্ষে সম্ভব নয়। আর যদি ওই যে বললাম মস্তিষ্ক ঘেঁটে যায়, মানে এই যে আইপ্যাক ঘটনায় বলছি, মস্তিষ্কটাই যদি ঘেঁটে যায় তাহলে শরীরটা কি করবে? যা হয় তাই হওয়ার মতো পরিস্থিতি। কাজে এতগুলোর সাথে যদি আবার যোগ দেন যেগুলো সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং হয়ে আছে, ডিএ মামলা, আরজি কর কেস, এ বাদে অসংখ্য যে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগের বিষয়গুলো এখনো নানান মামলা পেন্ডিং হয়ে আছে দুর্নীতির ক্ষেত্রে, একটা দুটো যদি মাথাচাড়া দিয়ে ওঠে, সময় কিন্তু আর নেই। তার কারণ এখনো পর্যন্ত ঠিক আছে 14ই ফেব্রুয়ারি কিন্তু ভোটার তালিকা বেরোতে চলেছে, এবং আশা করছে মানুষ, আরে বাবা কিছু না হলেও তো কিছু কমবে। তাহলে 3% ভোট। এবং লাস্ট শেষ করব যে কথাটা দিয়ে, সেটা হচ্ছে কি, হুমায়ুন কবির ওদিকে বাবরি মসজিদের উন্মাদনা দিয়ে একটি দল তৈরি করেছিলেন ডিসেম্বর মাসে, নওশাদ সিদ্দিকী, এই নিয়ে আলাদা একটা এপিসোডে আলোচনা করেছি, তার আইএসএফ গত ধরে নিন 7-8 বছর ধরে একটা ফিল্ড অপারেশন তারা অলরেডি গোছাচ্ছেন, চালাচ্ছেন, অলরেডি একটা ক্ষেত্র প্রস্তুত আছে। তার সাথে যোগ দিন কংগ্রেস এবং সিপিএম, 34 বছরের বাম জমানা, এবং কংগ্রেসের একটা পকেট ভোট, একদম ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো নয়। তার কারণ এই বাম ভোট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এমন ভাবে বাম ভোটটা কেটে গেছে যেগুলো
বিজেপি নেতৃত্ব অনেক ক্ষেত্রে আফসোস করেছেন এবং বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন যে যেখানে ভোটের জয়ের ডিফারেন্স হয়তো 5,000 হয়েছে, বাম ভোট হয়তো সেখানে কেটে বসে আছে 10,000, কোথাও হয়তো 1,000 ডিফারেন্স হয়ে গেছে, বামফ্রন্ট হয়তো ভোট পেয়েছে সেখানে 3,000 কি 4,000, মানে ওই ভোটটা কিন্তু যদি না কাটে তাহলে আরো একটা অন্য কেমিস্ট্রি দাঁড়িয়ে যেতে পারে। সেখানে জোট রাজনীতিতে গতকাল রাত্রিরে পশ্চিমবঙ্গবাসী কি দেখলো? সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সূত্রের খবর, এবং সেটা ওপেন অডিও ভিজুয়াল মাধ্যমে সেটা দেখা গেছে, আমাদের মানুষের ভাষাতেও তার খবর আছে। সেটা কি? মোহাম্মদ সেলিম এই হুমায়ুন কবিরের সাথে গিয়ে জোট নিয়ে নাকি আলোচনা করেছেন। ওদিকে নওশাদ সিদ্দিকী, তিনিও সিপিএম এর সঙ্গে জোটের ব্যাপারে আমাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাদের দলের কার্যকারী সভাপতি, যে সিপিএম এর 5-6 মাস আগে থেকেই অলরেডি চিঠি দেওয়া ছিল, কংগ্রেসের কাছে ছিল। আজকে নওশাদ সিদ্দিকী কি জানালেন? যে সিপিএম এর কাছে তো অনেক রকম ভাবে এগিয়ে রয়েছে আলোচনাটা, এমনকি সিট কে কটা পাবে তত দূর পর্যন্ত এগিয়ে রয়েছে। কে বলছে? নওশাদ সিদ্দিকী। ওদিকে কংগ্রেসের কাছ থেকে তিনি এখন রেসপন্স এখনো পাননি। কিন্তু এই সামগ্রিক মিলে যে সংখ্যালঘু ভোট, গ্রাউন্ড লেভেল রিয়ালিটি, যেটা মুসলিম ঐক্য একটা আলাদাভাবে তৈরি হয়েছে, যেটা মুসলিমরা মুসলিমদের অধিকার বুঝে নিতে চাই, এই ইত্যাদি ইত্যাদি দাবি দাওয়া দিয়ে। কাজে এই মুসলিম ঐক্য কিন্তু আরো, এবং এই এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে যদি এই যে জোটটা হচ্ছে, নওশাদ সিদ্দিকী, ওদিকে AIMIM এর আসাউদ্দিন ওয়াইসি, মাঝখানে থাকছে হুমায়ুন কবির, আর এদিকে যদি সিপিএম এর সঙ্গে যে জোটটা মানে আলোচনা শুরু হয়েছে তার সাথে যদি কংগ্রেস শেষে যোগ দেয়, যে তৃতীয় ফ্রন্টের কথা তারা বলতে চাইছেন সেটা যদি হয়, তাহলে, এবং এই আষ্টে পিষ্টে নাক পাশে যেভাবে জড়িয়ে যাচ্ছে একটি সরকার, তারপরে আর পড়ে থাকবে কি? ভোটের আর ঠিক কি পড়ে থাকবে? কাজেই এটুকু মনে হয় বিজেপি নেতৃত্ব যথেষ্ট সুকৌশলে এবার তাদের রণসজ্জা সাজাচ্ছেন, এবং অন্যান্য বিরোধী দলগুলো অন্যান্য বারের তুলনায় এবার জোট রাজনীতি বা এই সমস্ত আলাপ আলোচনা অনেক আগে করছেন, যেটা অনেক সময় দেখা যায় ভোট এসে গেছে, সবাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তখনও এদের জোটের কথা চলছে। এবার অন্তত একটা সদর্থক জায়গা যে এই আলোচনাগুলো অনেক আগে থেকে ঘটছে। বাকি থাকবে অনেক দিন, খুব বেশি দিন না ভোট আসতে, তার মাঝখানে SIR সহ বহু ঘটনাবলী ঘটবে। সেই সমস্ত ঘটনাবলীতে আমরা যেমন নজর রাখবো, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। এতক্ষণ এই এপিসোডে আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনাদের কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।